সাফায়াত নামটা ইনায়ার অনেক পরিচিত মনে হয়। কোথাও একটাই নাম শুনেছে সে, কিন্তু মনে করতে পারছে না। ইনায়া ইশারা দেয় আসিফকে ম্যানেজারকে ছেড়ে দিতে, কারণ ম্যানেজার এর থেকে বেশি কিছু জানে না। তবে ইনায়ার লোক সবসময় ম্যানেজারের ওপর নজর রাখবে। ইনায়ার ভাবনার মাঝে আসিফ ওর সামনে একটা কাগজ নিয়ে আসে, যেখানে কোম্পানি ডিটেলস দেওয়া ছিল। ইনায়া ভালো করে সব দেখতে থাকে। কাগজের মধ্যে একটা ছবি বের হয়ে আসে। ছবির মধ্যে থাকা ব্যক্তির বয়স খুব বেশি না, ৩০ বছর হবে। তবে ছবির উপর দাগ দেখে মনে হচ্ছে অনেক পুরানো ছবি। ইনায়া কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, আসিফ, এই ছবির লোকের নাম কি, আর কোম্পানির কাগজের মধ্যে ওনার ছবি কি করছে? ম্যাম, উনি হলেন সাফায়াত, ম্যানেজার যার কথা বললেন, এখন বর্তমানে এসিস কোম্পানির মালিক। আসিফের কথা শুনে ইনায়া আবার ভালো করে সাফায়াতের ছবি দেখতে থাকে। সাফায়াতকে দেখে ইনায়ার মনে হচ্ছে সে ছোটবেলা কোথাও এই লোককে দেখেছে। ইনায়া আসিফের সাথে অনেক সময় ধরে কথা বলে। এসিস কোম্পানি আদালে নোটিশে বন্ধ করে হয়ে গেছে। ইনায়া নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে, আর এসিস কোম্পানির বিরুদ্ধে সকল তথ্য প্রমাণ মিথ্যা প্রমাণিত করতে হবে। ইনায়া তার কাজ শেষ করে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর গাড়ি ড্রাইভ করে বাড়িতে ফিরে আসে। ইনায়া সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। এরপর নিজের রুমে গিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে। ইনায়া সম্পূর্ণ রুমে ভালো করে খেয়াল করে দেখে অরণ্য কোথাও নাই। ইনায়া যাওয়ার আগে অরণ্য রুম থেকে বোর হয়ে যায়। এরপর কি আর রুমে ফিরে আসে নাই। ইনায়া রুম থেকে বের হয়ে যায়, কিন্তু অরণ্য কোথায় চলে গেছে তা সে জানে না। ইনায়া প্রায় প্রতিটা রুমে ভালো করে দেখতে থাকে, কিন্তু কোথাও অরণ্য নাই। এই বাড়িতে মাত্র কয়েকদিন আগে সে এসেছে, তাই বাড়িতে থাকা রুমের বিষয়ে তার কোনো ধারণা নাই। ইনায়া দেখে একজন কাজের লোক বাড়ির মেঝে পরিষ্কার করছে। ইনায়া তাকে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনি কি অরণ্যকে দেখেছেন? উনি কি বাহিরে চলে গেছে? না ম্যাম, অরণ্য স্যার তার স্টাডি রুমে গেছে। বাড়ির সবার শেষের রুমে অরণ্য স্যারকে যেতে দেখেছি। ওকে। ইনায়া কথাটা শুনে কাজের লোককে ধন্যবাদ বলে জানিয়ে চলে যায় অরণ্যর রুমের দিকে। অরণ্য সোফায় বসে আছে, তার সামনে ল্যাপটপ, কিন্তু কাজের প্রতি তার কোনো মনোযোগ নাই। ইনায়া অরণ্যর রুমের দরজার সামনে দাঁড়িয়ে নক করে, এরপর বলে, অরণ্য, আপনি কি রুমের ভিতরে? আপনার সাথে আমার কিছু জরুরি কথা বলার আছে। ইনায়ার কণ্ঠ শুনে অরণ্য তার ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে। অরণ্য দরজার দিকে তাকিয়ে দেখে ইনায়া দাঁড়িয়ে আছে। অরণ্য বলে, ভিতরে আসেন ইনায়া। অরণ্যের সম্মতি পেয়ে ইনায়ার রুমে চলে আসে। এরপর সে এসে অরণ্যর পাশে বসে। অরণ্য ইনায়ার সাথে কোনো কথা বলে না, তবে ইনায়া বলে, কি হয়েছে আপনার? মুখে হাসি নাই কেন? এমন দেবদাস হয়ে বসে আছেন কেন? আপনার কি মন খারাপ? আমার যদি মন খারাপ হয় তাহলে আপনার কি ইনায়া? আমি আপনার শত্রু, তাই শত্রুর মন খারাপ হলে খুশি হওয়ার কথা আপনার ইনায়া। রুমে যান, বাড়ি থেকে এসেছেন, আপনি রেস্ট নেন। অরণ্যের মুখে বাহিরে যাওয়ার কথা শুনে ইনায়া যথেষ্ট অবাক হয়, কারণ অরণ্য রুম থেকে বের হয়ে যাওয়ার পর ইনায়া বাহিরে গিয়েছিল। ইনায়া বলে, আমি যে বাহিরে গিয়েছি সেটা আপনি কি করে জানতে পারলেন? আর আপনি আমার শত্রু সেটা আমি জানি। আপনার জন্য আমার মনে কেন কষ্ট হয় না? ওহ রিয়েলি মিসেস ইনায়া চৌধুরী, তাহলে এখানে কেন এসেছেন? মিথ্যা কথা বলে নিজের মনকে সান্ত্বনা দেওয়ার ভুল চেষ্টা করে কি খুব দরকার আছে মিসেস ইনায়া? অরণ্যের কথা শুনে ইনায়া ভ্রু কুঁচকে ইনায়ার দিকে তাকায়। এই রুমে আসা তার ভুল হয়েছে। ইনায়া অরণ্যকে চলে যাচ্ছি কথাটা বলে সোফা থেকে উঠে যেতে চায়, তখন অরণ্য ওর হাত ধরে ফেলে। ইনায়াকে আবার সোফার কাছে এনে বসিয়ে দেয়। অরণ্য বলে, এ তো তাড়াতাড়ি রাগ করলে কি হয় মিসেস ইনায়া? আর এই অরণ্য অনেক খারাপ মানুষ, তার সাথে কেউ থাকতে চায় না। কিন্তু অরণ্য কি এতই খারাপ যে সবাই ওকে ঘৃণা করে? অরণ্যের কথা শুনে ইনায়ার খুব মায়া হয়। তার মুখের দিকে তাকিয়ে অরণ্যের মুখ লাল হয়ে গেছে। অরণ্যের চোখ লাল হয়ে গেছে, ওর চোখে পানি জমে গেছে। ইনায়া এর কারণ বুঝতে পারো না। ইনায়া বলে, কি হয়েছে আপনার অরণ্য? এমন করে কথা কেন বলছেন? আর কে আপনাকে ঘৃণা করে? আপনি একটু রাগী কিন্তু খারাপ না অরণ্য। ইনায়া কথাটা বলে অরণ্যের হাত ধরে, এরপর অরণ্যের চোখ দিয়ে বেয়ে আসা জল মুছে দেয়। অরণ্য বলে, আমার মা আমাকে ঘৃণা করে ইনায়া। উনি ছোটবেলা থেকে আমার সাথে ভালো করে কথা বলেন না, আমার সাথে রাগ করে রুম থেকে বের হন না। আমার বোনও বিদেশে থাকে অনেক সময়। আমি কি এত খারাপ ইনায়া? ইনায়া বলে, অরণ্য, আপনি অনেক ভালো মানুষ। আপনার মা আপনাকে ঘৃণা করে না, উনি হয়তো আপনার ওপর রাগ করে আছেন। কোনো মা তার সন্তানকে ঘৃণা করতে পারে না। আমি বলছি,
আপনি অনেক ভালো মানুষ, আমার অরণ্য কখনো খারাপ হতে পারে না। ইনায়া কথা শুনে অরণ্য ওকে জড়িয়ে ধরে। ইনায়া ও অরণ্যকে জড়িয়ে ধরে। ইনায়া এতদিনে বুঝতে পারে অরণ্য সকলের সামনে অনেক রাগী ভাব নিয়ে থাকলেও বাড়িতে সে খুব সাধারণ জীবনযাপন করে, হাসি খুশি থাকে। রাত প্রায় 9টা। ইনায়া নিজের রুমে বসে আছে, তার হাতে এসএস কোম্পানির কাগজ। দুপুরে আসিফ তাকে যে এসএস কোম্পানির ইনফরমেশন দিয়েছে তার কাগজ বেশ মনোযোগ সহকারে দেখে যাচ্ছে ইনায়া। সাফায়াত নামটা যখন থেকে শুনেছে ইনায়া, তখন থেকে তার মনে হচ্ছে যে এই নামটা তার বড্ড বেশি পরিচিত, কিন্তু ইনায়া স্মৃতিচারণ করতে পারছে না এই মানুষটা আসলে কে। ইনায়ার হঠাৎ করে কি যেন মনে হয়। সে হাতে থাকা কাগজ রেখে পাশে থাকা টেবিল থেকে ফোন হাতে নেয়। ফোনের কল লিস্টে গিয়ে অরুণা বেগমের নাম্বারে কল দেয় সে। অরুণা বেগম ফোন রিসিভ করে ইনায়া উদ্বেগ প্রকাশ করে বলে, মামনি, তোমার কি সাফায়াত নামে কোনো পরিচিত লোক আছে? আচ্ছা, আমার আত্মীয় স্বজনের মধ্যে কি সাফায়াত নামের কোনো লোক আছে? ইনায়ার কণ্ঠে হঠাৎ করে সাফায়াতের নাম শুনে চমকে যায় অরুণা বেগম। আজ প্রায় 15 বছর পর সাফায়াতের নাম আবার শুনেছে অরুণা বেগম। অরুণা বেগম বলে, ইনায়া, তুমি হঠাৎ করে সাফায়াতের বিষয়ে কেন জিজ্ঞেস করছো? আর সাফায়াত প্রায় অনেক বছর আগে মারা গেছে, এখন তো তোমাকে বিরক্ত করার কথা না সাফায়াতের। সাফায়াত মারা গেছে কথাটা শুনে ইনায়া সম্পূর্ণ শকড হয়ে যায়, কিন্তু ইনায়া বুঝতে পারে অরুণা বেগমের সাথে সাফায়াতের পরিচয় ছিল, তার মানে ইনায়ার সন্দেহ সঠিক। ইনায়া বলে, মামনি, এই সাফায়াত আসলে কে? কি সম্পর্ক ওনার সাথে আমার? আর সাফায়াত কি করে মারা গেছে? ইনায়া, তুমি জানো না সাফায়াত তোমার মামা হয়। তোমার মায়ের মৃত্যুর পর তোমার মায়ের সম্পত্তির জন্য ও তোমাকে নিজের কাছে জোর করে রাখতে চেয়েছিল, কিন্তু আমি তাকে বারণ করে দেই। এরপর কয়েক বছর পর জানতে পারি সাফায়াত একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। অরুণা বেগমের কথায় ইনায়ার মাথার ওপর দিয়ে চলে যায়। সাফায়াত যদি মারা যায় তাহলে এতদিন এসএস কোম্পানির এমডি হিসেবে দায়িত্ব কি করে পালন করে গেছে? আর সাফায়াত তার মামা ছিল, মানে ইনায়ার নামে যে এসএসএ কোম্পানি তার নানা লিখে দিয়ে গেছে, যার জন্য ইনায়ার মায়ের মৃত্যুর পর তাকে নিজের কাছে রাখতে চেয়েছিল। ইনায়া তার ভাবনার জগৎ হারিয়ে যায়। অন্যদিকে অরুণা বেগম ফোনের অপর পাশ থেকে ইনায়ার কোনো জবাব না পেয়ে অরুণা বেগম বলে, ইনায়া, কি হয়েছে তোমার? কথা বলছো না কোনো ইনায়া? অরুণা বেগমের কণ্ঠ শুনে ইনায়ার হুঁশ ফিরে আসে। সে বলে, না, কিছু হয় নাই মামুনি, সাফায়াত যে আমার মামা হয় সেটা আমার জানা ছিল না। আচ্ছা, এখন ফোন রাখি, আমার জরুরি কাজ আছে। ইনায়া ফোন রেখে দেয়। সে এখন গভীর চিন্তায় মগ্ন। যদি সাফায়াত অনেক বছর আগে মারা যায় তাহলে ম্যানেজারের কথা অনুসারে এতদিন কোম্পানির সকল মিটিং কে করেছে? আর এসএস কোম্পানির সকল টাকা কার ব্যাংক অ্যাকাউন্টে বা জমা হয়েছে? ইনায়ার মাথার যেন এখন হাজার রহস্য ঘুরঘুর করছে, কিন্তু কোনো সমাধান নেই এই রহস্যর। ইনায়া ভাবনার মাঝে রুমে প্রবেশ করে অরণ্য। অরণ্যর উপস্থিত ইনায়া বুঝতে পারে সে না নিজের ভাবনার জগৎ হারিয়ে গেছে। অরণ্য রুমে এসে দেখে ইনায়া খুব মনোযোগ দিয়ে কি যেন ভেবে যাচ্ছে। অরণ্য বলে, কি হয়েছে আপনার ইনায়া? এমন মনোযোগ সহকারে কোন ভাবনার জগতে হারিয়ে গেলেন আপনি? ইনায়ার ভাবনার মাঝে অরণ্যর কণ্ঠ শুনে তার হুঁশ ফিরে আসে। পিছনে ফিরে অরণ্যকে দেখে ইনায়া এসএস কোম্পানির কাগজ লুকিয়ে ফেলে। ইনায়ার এমন কাণ্ডে অরণ্য ভ্রু কুচকে ওর দিকে তাকিয়ে থাকে। অরণ্য বলে, কি এমন করে লুকিয়ে রাখলেন আপনি? উকিল দিয়ে কি ডিভোর্স পেপার রেডি করেছেন আপনি? দেখেন ইনায়া, আমি কিন্তু আপনাকে ডিভোর্স দিব না, বউ ছাড়া থাকা আমার দ্বারা সম্ভব না। অরণ্যর এমন কথা শুনে ইনায়া রহস্যের কথা ভুলে যায়। এই লোকটা সব সময় যে কোনো সিরিয়াস পরিস্থিতি ফান করে। ইনায়া রাগী লুকে অরণ্যর দিকে তাকিয়ে বলে, অরণ্য, আপনাকে ডিভোর্স দিতে চাই না, বরং খুন করতে চাই আমি। এখন আমাকে বিরক্ত না করে চলে যান এখান থেকে। ইনায়ার কথা শুনে অরণ্য হাসে। এরপর নিজের পকেট থেকে একটা ট্রেনের টিকিট বের করে। অরণ্য টিকিট ইনায়ার হাতে ধরিয়ে দেয় আর বলে, কালকে সকাল সকাল রেডি হয়ে থাকবেন, ট্রেন কিন্তু খুব ভোরে ছেড়ে দেয়, আর রূপনগরে যেতে হলে একমাত্র ট্রেন দিয়ে যাওয়া লাগবে, সো ব্যাগপত্র গুছিয়ে রাখেন এখন থেকে। অরণ্যর কোনো কথা ইনায়া বুঝতে পারে না। সে তার হাতে থাকা কাগজ খুলে দেখে সেখানে ট্রেনের টিকিট রয়েছে। আর অরণ্য এই ট্রেন দিয়ে রূপনগর যাওয়ার কথা কেন বলছে? এই রূপনগর কোথায়? ইনায়া বলে, আপনি আমাকে ট্রেনের টিকিট কেন দিলেন? আর সকাল সকাল রেডি হয়ে কোথায় যাব আমরা? আর রূপনগর আর বাড়ি? ইনায়ার কথা শুনে অরণ্য বলে, ইনায়া, আপনার নানার বাড়ি রূপনগর, কালকে সকালে সেখানে যাব আমরা ট্রেনে করে, যার জন্য টিকিট কিনে নিয়ে এসেছি।
আমার নানার বাড়ি রূপনগর, সেটা আপনি কি করে জানলেন? আর আমার নানার বাড়িতে আপনি কেন যাবেন? সাফায়াতের বিষয়ে ইনফরমেশন জানতে হলে রূপনগর যাওয়া দরকার আমাদের। আর এসএস কোম্পানির আসল মালিক মানে আপনার নানার মৃত্যু বা অন্য সব ঘটনার বিষয়ে জানতে হলে রূপনগর যেতে হবে। 3 মাস পর আদালতের রায় দিবে। তখন যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারেন তাহলে কিন্তু ফাঁসি হয়ে যাবে আপনার। চৌধুরী বাড়িতে সকলে ডিনার করার জন্য টেবিলে উপস্থিত হয়। অরুণা বেগম রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে টেবিলে সাজিয়ে রাখে। মিলন সাহেব খাবার খাওয়া শুরু করে দেয়। ইভান সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। এরপর টেবিলে বসে যায়। ইভান খাবার খাওয়া শুরু করে দেয়। মিলন সাহেব বলে, ইভান, বিদেশ থেকে ফিরে তোমার পরিকল্পনা কি? ইনায়ার বিয়ে হয়ে গেছে, তোমার জীবন থেকে সকল সমস্যা দূর হয়ে গেছে। এখন তোমার এই দেশে বা এই বাড়িতে থাকতে কোনো সমস্যা নাই নিশ্চয়ই? মিলন সাহেবের কথা শুনে ইভান খাবার খাওয়া বন্ধ করে দেয়। ইনায়ার বিয়ের কথা মনে পড়ে যায় ইভানের, যা সে এতদিন ভুলার চেষ্টা করছিল। ইনায়াকে সেই দিন অরণ্যর সাথে দেখার পর থেকে তার ভিতরে এক অদ্ভুত অনুভূতি কাজ করছে। ইনায়ার স্মৃতি তার স্বপ্ন জুড়ে বিচরণ করছে। শত চেষ্টা করার পর ইনায়াকে ভুলে যাওয়া ইভানের দ্বারা সম্ভব হচ্ছে না। ইভান শান্ত গলায় বলে, আব্বু, ইনায়া এই বাড়ি ছেড়ে চলে গেছে। এখন এই দেশে বা এই বাড়িতে থাকতে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু হঠাৎ করে এই কথা জিজ্ঞেস করার কারণ কি জানতে পারি? মিলন সাহেব একবার অরুণা বেগমের দিকে তাকিয়ে দেখে। অরুণা বেগম চোখ দিয়ে তাকে ইশারা করে। মিলন সাহেব গম্ভীর গলায় বলে, চৌধুরী বাড়ির সকল ব্যবসার দায়িত্ব এতদিন ইনায়ার ছিল, কিন্তু এখন ইনায়ার নিজের বিজনেস আছে। অতএব আমার ছেলে হিসাবে এই কোম্পানির সকল দায়িত্ব তোমার হবে। তুমি কি কোম্পানির এমডি হিসাবে কোম্পানি জয়েন করতে চাও? মিলন সাহেবের মুখে কোম্পানি জয়েন করার কথা শুনে ইভান অবাক হয়। তার বাবা ইনায়াকে কোম্পানির সকল দায়িত্ব না দিয়ে তাকে এমডি হিসাবে জয়েন হতে বলছে। ইভানের কথাটা বিশ্বাস হচ্ছে না। ইভান অরুণা বেগমের দিকে তাকিয়ে দেখে। অরুণা বেগম নর্মাল হয়ে দাঁড়িয়ে আছে, আর নাতাশা যথেষ্ট মনোযোগ দিয়ে তার খাবার খেয়ে যাচ্ছে। ইভান সকলের মনোভাব ভালো করে বুঝে বলে, আব্বু, কোম্পানির মালিক যেহেতু তুমি, তাই তুমি যা সিদ্ধান্ত নিবে তাই হবে। আর ইনায়া যদি এই কোম্পানির দায়িত্ব পালন করে তাহলে আমার কোনো সমস্যা নাই। ও না হয় আমার কোম্পানির একজন কর্মচারী হিসাবে কাজ করে যাবে, যার জন্য মাস শেষে ভালো স্যালারি দেওয়া হবে ওকে। ইভানের কথা শুনে অরুণা বেগম কথা না চুপ করে থাকতে পারল না। ইভানের অহংকার কোনোদিন শেষ হবে না, যা অরুণা বেগম খুব ভালো করে জানে। অরুণা বেগম বলে, ইভান, তুমি কি বললে? ইনায়া তোমার কোম্পানিতে একজন কর্মচারী হয়ে কাজ করবে? তুমি হয়তো ভুলে গেছো ইনায়াকে। ও অরণ্য রাজ চৌধুরীর বউ, যে এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী। আর ইনায়া বর্তমানে এসএস কোম্পানির মালিক, তাই তোমার কোম্পানির চাকরির দরকার ইনায়ার নাই। অরুণা বেগম বেশ গর্বের সহকারে ইভানের সামনে ইনায়ার প্রশংসা করে। ইভানের রাগ হয় তার মায়ের কথা শুনে। সে রাগী চোখে অরুণা বেগমের দিকে তাকিয়ে বলে, আম্মু, তোমার মুখে কি ইনায়ার সুনাম ছাড়া কোনো কথা আসে না? আর ও অরণ্যর বউ হয়ে গেছে বলে কি ওকে এখন মাথায় নিয়ে নাচতে হবে আমার? অরণ্য আমাদের শত্রু, ওর সাথে তুমি ইনায়ার বিয়ে দিয়ে তুমি ভুল করেছো। অরণ্য আমাদের শত্রু না, ও এই বাড়ির ছেলে। এই চৌধুরী বাড়ির ওপর তোমার যতটুকু অধিকার আছে অরণ্যরও ঠিক সমান অধিকার আছে। আর অরণ্য যথেষ্ট ভালো আর ভদ্র ছেলে, ওর সাথে ইনায়া সুখে থাকবে। আম্মু, তোমার কাছে নিজের ছেলে না অন্য সবাইকে ভালো লাগে। মাঝে মধ্যে মনে হয় তুমি আমার না বরং শত্রু।